আর তিনি মুখ্যমন্ত্রী, তিনি কিছুই জানতেন না, তিনি শুধু চপশিল্প করে বেড়াতেন নাকি? আমার তো খুব সন্দেহ যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর প্রচেষ্টা করছে। যদি টেন্টেডরা না বাঁচে কেউ বাঁচবে না। নাহলে সরকারের কি যায় আছে একটা যে ফলস চাকরি হয়েছে তাদের নামটা প্রকাশ করতে, এবং যারা জেনুইন তাতে দায়িত্ব নিতে হবে। এর বাইরে একটাও এখানে 15,000 লিস্ট বার করলো কি 17,000 লিস্ট বার, তাতে একজনও ফেক ক্যান্ডিডেট নেই, সরকারিভাবে জানাবে। সেটা জানাতে আপত্তি কোথায়? যারা যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছেন তাদের তো মাথায় কিছু বুদ্ধি আছে, এটা আমি জানি। তারা এখন যে পদক্ষেপটা নিয়েছেন সঠিক পদক্ষেপ নিয়েছেন। তারা পড়াশোনা করেছেন, এবং তাদের যেটা বোঝানো হচ্ছিল এতদিন ভুল বোঝানো হচ্ছিল। আইনজীবীরা এখানে কিচ্ছু করতে পারবে না, আইনজীবীকে অ্যাটাক করেও কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকটা আইনজীবী প্রত্যেকটা স্ট্যান্ড নিয়ে লড়াই করছে। কেউই জেনুইনদের এগেনস্টে বলছে না যে জেনুইনদের চাকরি যাক, বিষয়টা সেটা নয়। যদি পুরো প্রসেসটাই গোলমেলে হয় আর স্যাগ্রিগেশন না করা যায় তাহলে এটা যাবে, এটা হলো প্রশ্ন। এবং সেটা মামলা শুনানির সময় বিচারপতি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে স্যাগ্রিগেশন পসিবল না, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সমস্ত লাইভ স্ট্রিমিংয়ে সবাই দেখেছে এখানে লুকোচুরির জায়গা নেই। তো স্যাগ্রিগেশনটা করবে কি আমি? স্যাগ্রিগেশনটা করবে সিবিআই, নাকি যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা স্যাগ্রিগেশন করবে? বাজারি কথা অনেক বলা যেতে পারে, বাজারে বড় বড় কথা বলা যেতে পারে যে ও মামলা করে দিল। তো মামলা করেই যদি করে দিল তাহলে সরকারটা কি করতে আছে? এ মামলা করে অমুক করে দিল, এইসব কথার তো কোনো এগুলো বাজারি কথাবার্তা হয়ে যাচ্ছে না। একটা যে কোনো জিনিসের একটা ওয়ার্কেবল সলিউশন দরকার, তো যে কোনো জিনিসের। আপনি তো একটা কাউকে বলতে পারেন না যাও চাঁদে গিয়ে বাড়ি করো, কথাটা তো একটা যুক্তিযুক্ত কথা হতে হবে। আমার তো খুব সন্দেহ যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর প্রচেষ্টা করছে। যদি টেন্টেডরা না বাঁচে কেউ বাঁচবে না। নাহলে সরকারের কি যায় আছে একটা যে ফলস চাকরি হয়েছে তাদের নামটা প্রকাশ করতে, এবং যারা জেনুইন তাতে দায়িত্ব নিতে হবে। এর বাইরে একটাও এখানে 15,000 লিস্ট বার করলো কি 17,000 লিস্ট বার, তাতে একজনও ফেক ক্যান্ডিডেট নেই, সরকারিভাবে জানাবে। সেটা জানাতে আপত্তি কোথায়? শুধু এরা ফেক আছে এইটুকু বললে তো হবে না, তা জানাতে হবে যে এদের বাইরে, এই লিস্টের বাইরে এই লিস্ট যেটা তৈরি হয়েছে এখানে একজনও ফেক ক্যান্ডিডেট নেই। দাদা, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় আসলো সেই দিনই আমরা দেখলাম পুলিশ তাদের উপর নির্যাতন করছে, এবং প্রায় 300-র বেশি শিক্ষক শিক্ষিকা গ্রেপ্তার হলেন তারা বলছেন। তা তো করবেই, তৃণমূলের লোকেরা টাকা খেয়ে চাকরি দিয়েছে, মন্ত্রীর জেল হয়েছে, শিক্ষা দপ্তরে যা ম্যাক্সিমাম যারা অফিসার আছে তাদের জেল হয়েছে। এটা সিস্টেমেটিক ফ্রড, ইনস্টিটিউশনাল সিস্টেমেটিক ফ্রড এটা। আর তিনি মুখ্যমন্ত্রী, তিনি কিছুই জানতেন না, তিনি শুধু চপশিল্প করে বেড়াতেন নাকি? ভাইপো শুধু বড় বড় গাড়িতে ঘুরে বেড়াবে, বিদেশ ঘুরে বেড়াবে, আর রাজ্যের মানুষ পড়ে থাকবে। হাজার হাজার মানুষ বিপদের মধ্যে পড়ে আছেন, লাখ লাখ মানুষ বিপদের মধ্যে পড়ে আছে। বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বিপদের মধ্যে পড়ে আছে। শুধু চাকরি বললে তো দেখলে হবে না, আপনি প্রত্যেকটা সেক্টরে দেখুন। এটা শুধু একটা এসএসসি হয়েছে, এখানে আরও অন্তত 50টা নিয়োগ এই 2011 থেকে 24 সাল পর্যন্ত বেরোবে, আমাদের আছে। মামলা হতে সময় লাগে তাই জন্য, কারণ এটা প্রসেসের বেসিসেই সময়টা লাগে। আপনাদের হাতে তথ্য রয়েছে, প্রচুর তথ্য রয়েছে। পাবলিক সার্ভিস কমিশন এখনো বেরোয়নি, বেরোবে। পাবলিক সার্ভিস কমিশনের পোল খুলবে কিছুদিন পর, আছে অনেক কিছু আছে। এসএসসি একটা ঝাঁকি, এসএসসি একটা বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ, আরও বেরোবে। দুঃখের বিষয় যেটা থাকবে পশ্চিমবাংলাতে, যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিলেন তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। কারণ এটা তো সরকারের দায়িত্ব। যে কোনো সরকার যখন এরকম হয় তারা চেষ্টা করে এদেরকে স্যাগ্রিগেট করে এদেরকে আপনি সুপ্রিম কোর্টের যদি 50খানা জাজমেন্ট দেখেন এই পুরো ক্যান্সেলেশন অফ প্রসেসের মধ্যে, সরকাররা এটাই চেষ্টা করে এবং স্বচ্ছতার সাথে সেই ইয়েটা দেখায়। যদি সেটা দেখায় তাহলে তো যদি কেউ বিপক্ষের আইনজীবী থাকে তারও তো বলার কিছু নেই। যদি 15,000 লিস্ট আমাদের কাউকে কোনো একজন বিপক্ষের আইনজীবীকে দিয়ে বলে যে এর মধ্যে কারা কারা ফলস আছে আপনি বেছে বলুন, বলতেই তো পারবে না। যদি একদম জেনুইন লিস্ট হয় তাতে একজনও ফেক নয়, এটা কোনো কথা হলো নাকি? কেন দিচ্ছে না? উদ্দেশ্যটা কি? যারা চুরি করে পেয়েছে তাদের বাঁচানো উদ্দেশ্য। যতদিন আমরা দেখলাম চাকরি খেকো উকিলবাবু এই স্লোগান উঠছিল ওয়াই চ্যানেলে, লিখিত অনুমতি ছাড়াও মৌখিক অনুমতিতে ওয়াই চ্যানেলে এরা আন্দোলন করছিলেন। কিন্তু এবার যখন কালীঘাটের দিকে তারা অভিযান করলেন তারপর থেকে ওয়াই চ্যানেল থেকেও তাদের মেরে ধরে তুলে দেওয়া হলো।
দেখুন, যারা জেনুইন টিচার তাদের মাথায় বুদ্ধি আছে এটা আমি জানি, কারণ তারা উচ্চশিক্ষিত, তারা সত্যি জিনিসটা বুঝতে, কারণ এখানে আইনজীবীরা কিছু করতে পারবে না, আইনের বাইরে কোনো আইনজীবী কিছু বলতে পারবে না, ওগুলো বাজারি কথাবার্তার জন্য চলবে। এই সত্যিটাকে বাজারে ভুল প্রচার করা হয়েছিল, কোনো আইনজীবীরই কিছু করার নেই এখানে। মানে যে আইনজীবী যে পক্ষে লড়ছেন বা যে আইনজীবী যেটা নিয়ে ইয়ে করছেন, আজকে তো প্যানেল ক্যান্সেলেশন তো ডিভিশন বেঞ্চ করেছে। তার আগে কি প্যানেল ক্যান্সেল হয়েছিল? তার আগে তো বেছে 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 যারা 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 ফেক ক্যান্ডিডেট ছিল তাদেরকে বার করা হয়েছিল, সেই প্রসেসই চলছিল। তো তখনই সরকার করে দিতে পারত, অসুবিধাটা কী ছিল? ডিভিশন বেঞ্চে গিয়ে কি বললো, আরও ইলিগ্যালিটি থাকতে পারে। কোনো সরকারি অফিসার কিন্তু আমি আপনাকে লিখে দিচ্ছি, যতই তৃণমূলের চোট্টাগুলো বলে বেড়াক, কোনো সরকারি অফিসার সরকারিভাবে এটা কিন্তু বলেনি, আর বলতে পারবে বলে আমি অন্তত আপাতত মনে করি না, জানি না ভবিষ্যতে বলবে কিনা, যে এই 15,000 কি এই 17,000 এর মধ্যে একজনও ফেক ক্যান্ডিডেট নেই। যেটার কারণ আপনার তো অর্ডারটা তো ডিভিশন বেঞ্চের অর্ডারটা তো আমি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, ওটা হাইকোর্টের ওয়েবসাইটে আছে, খুব স্পেসিফিক রেকর্ড আছে। স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফে বলেছিল যে এক্স্যাক্ট কত নাম্বারের দুর্নীতি হয়েছে আমরা বলতে পারবো না। তো আইন কি কথা বলবে এখানে? ভারতবর্ষের তো এই একটা প্রসেস বিপদে পড়েছে, এরকম প্রচুর জায়গায় হয়েছে। তবে হ্যাঁ, পশ্চিমবাংলারটা হলো ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর, স্বাধীনতার আগের কথা আমি জানি না, সব থেকে বড় চাকরি দুর্নীতি। এত সংখ্যক লোক বিপদে কোনোদিন পড়েনি। দেখুন, এ রাজ্যে তৃণমূল পুলিশের এটাই ক্যারেক্টার। আরজি করের এভিডেন্স ডিস্ট্রয় করব, মহিলাদের ওপর অত্যাচার করব, এটা এ রাজ্যের তৃণমূল পুলিশ যারা, সব পুলিশ অফিসার নয়, সৎ পুলিশ অফিসাররাও আছে, 30% 40% তৃণমূল পুলিশ আছে, তাদের এটা ক্যারেক্টার। তাদের মাইনের টাকায় সংসার চলে না, কিসের টাকায় সংসার চলে তারা বলতে পারবেন। এটারও একটা তদন্ত হওয়া দরকার। সবাই নয়, আবারও আমি আপনাকে বলছি, 50-60% পুলিশ অফিসার সৎ এবং সততার সাথে কাজ করেন। থানায় গিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, থানায় নিয়ে বলছে, এটাই তো ক্যারেক্টার। আমি মানুষের কাছে বলবো, এই সরকারকে তাড়াতে হবে। এই সরকার চলে গেলে পশ্চিমবাংলার যে সমস্যা তৈরি হয়েছে, আচ্ছা বলুন তো, আজকে 2011 সালের আগেও তো হাজার হাজার তুলসী বক্সির মামলা হয়েছিল, হাজার হাজার মামলা হয়েছে। এরমভাবে কোনো দিন চাকরি গেছে? 2011 সালের আগে কোনো সিলেকশন প্রসেস, পুরো প্রসেসটা চলে যাওয়ার মতন বিপদে কোনো দিন পড়েছে? আইনজীবীদের নিয়ে বলে কি লাভটা হবে? তাতে তো ওয়ার্কেবল সলিউশন আসবে না, ওয়ার্কেবল সলিউশন আসতে হবে। তো সেটা যদি সরকার মাথার মধ্যে নিয়ে থাকে, যে তৃণমূলের নেতারা, যে আমাকে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে হবে, যদি ওদের বাঁচাতে না পারি তাহলে সবটাই চলে যাক, এটা যদি কারোর মাথায় থেকে থাকে, তাহলে আপনি কি করবেন? কি করণীয় আছে? সরকারের তো প্রথমেই বলা উচিত ছিল যে হ্যাঁ, আমাদের এটা ভুল হয়েছে, আমরা এদেরকে আজকে চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছি। একটা টেন্টেড ক্যান্ডিডেটকে চাকরি থেকে বাদ যদি, মানে কোর্ট যদি অর্ডার দিয়ে থাকে, তার জন্য 50খানা অ্যাপিল হয়, সেখানে তো সরকারের তরফ থেকে বলা উচিত যে টেন্টেড ক্যান্ডিডেট এর জন্য স্টে হওয়া উচিত না। কোনোদিন একটা অর্ডারের মধ্যে এই সাবমিশন সরকারের তরফ থেকে আপনি পাবেন? দেখান তো। প্রথম দিন থেকে আমি বলছি, প্রথমে যখন চাকরি অনেকের গেছিল, মন্ত্রীর মেয়েরও চাকরি গেছে, বাছাই করে চাকরি গেছে, এই নয় যে পাবলিকলি চলে গেছে, তথ্য প্রমাণের উপর গেছে, এরকম অনেকের গেছে। তখন সরকার গিয়ে সুপ্রিম কোর্টে, তো এর আগেও তো সুপ্রিম কোর্টে মামলা, বলা উচিত ছিল যে এরা ফেক ক্যান্ডিডেট, এদের স্টে অর্ডার এনজয় করা উচিত না। সরকারের তরফ থেকে এফিডেভিট দিয়ে এটা বলা হয়েছে কোনোদিন? কেন বলছে না? এটা বললেই তো সমাধান। টেন্টেডদের বাঁচাতে চাইছে, যারা চুরি করে পেয়েছে তাদেরকে বাঁচাতে চাইছে, চোর তৃণমূল বাঁচাতে চাইছে, পিসি বাঁচাতে চাইছে। তার জন্য পশ্চিমবাংলার এই অবস্থা হয়েছে। দাদা, এই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা বলছেন যদি এরকম চলতে থাকে, এরকম অত্যাচার করা হয়, তারা আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেখানে তারা যে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বে তারা অংশগ্রহণ করবেন না। আমি বলবো আন্দোলনের গতিবিধি আরও তীব্র করুন এবং এই সরকারকে পশ্চিমবাংলা থেকে আপনারা পরিবর্তন করুন, সেই প্রচেষ্টা আপনাদের করতে হবে। সেই পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে এখন? আমি মানুষের কাছে আবেদন করছি, সাধারণ মানুষের কাছে আবেদন করছি, পশ্চিমবাংলাটা এইভাবে শেষ হয়ে যেতে পারে না। সমস্ত দিকে করাপশন, একটা দপ্তর নেই। নেতা মন্ত্রীরাই বলছে যে মন্ত্রী হতে গেলে নাকি টাকা দিতে হয়। আমার কথা না, যে আমি
বাজারে আউড়ে দিলাম সেই কথা না। তো একটা গ্রুপ ডি স্টাফ থেকে আর একটা অফিসার পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে, যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে, যারা যারা টিচার আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো, ট্রান্সফার হতে গেলে পয়সা দিয়ে ট্রান্সফার হয় এ রাজ্যে। ট্রান্সফার হতে গেলে একটা জেলা থেকে আরেকটা জেলায় যদি ট্রান্সফার হতে হয় তাকে পয়সা দিতে হয়। যদি কোর্টে লড়ে নিতে পারলো ভালো, নইলে পয়সা দিয়ে ট্রান্সফার হতে হয়। দেশ চলছে, রাজ্য চলছে এইভাবে, তো এর প্রতিবাদ হবে না? রেশন থেকে, কয়লা থেকে, চাকরি, কি কোন ডিপার্টমেন্টে আপনি বলুন তো? দেখুন, সিবিআই কি তদন্ত করবে, কি প্রমাণ হয়েছে আমি বলছি না, কিন্তু অভিযোগের মাত্রাটা তো একেবারে জেনুইন। একটা কাগজ ফেলে দিলে কেউ, সরকারি উকিল যারা তারাও না বলতে পারবে না। আজকে যদি যে ফার্স্ট হয়েছে তার নম্বর কম, আর যে ফিফথ হয়েছে তার নম্বর বেশি, তাকে চাকরি না দিয়ে ফার্স্টকে দিয়ে দিয়েছে, তো এটা 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 কি করে সে কোর্টের কাছে বলবে যে না এটা হয়নি? এটার জন্য তো কোনো আইনজীবী লাগে না, যার প্যানেলের নাম নেই সে চাকরি করছে। এটা যদি বিরোধী লয়ার, যারা সরকারি লয়ার আছে তাদেরকে দেওয়া হয়, তারা কি বলবে? তারা বলবে না সত্যি এটা হয় কখন? আইনের তো একটা বিষয় আছে। এটার জন্য তো আইন জানতেও লাগে না, এটার জন্য আইনবিদ লাগে না, আইনজ্ঞ লাগে না, আইনজীবী লাগে না, সাধারণ মানুষই দেখলে বলতে পারবে। এত সিম্পলভাবে মানে এই জিনিসটা হয়েছে, মানে এই যে চাকরির যে দুর্নীতিটা প্রকাশ হয়েছে, যেটাতে হিসাবটা খুবই সিম্পল। প্যানেলের নাম নেই, চাকরি করছে। দুর্নীতিতেও মাথা খাটানো হয়নি। দুর্নীতিতে মাথা খাটায়নি সেটা তৃণমূল বুঝতে পারবে। এইভাবে দুর্নীতি, আপনি বলুন একটা মন্ত্রীর মেয়ে সে পরীক্ষায় না বসে চাকরি করে কি করে? পয়সা দিয়ে চাকরি বিক্রি হয়েছে, আর মন্ত্রীর মেয়ে সে পরীক্ষায় না বসে সে চাকরি পেয়ে গেল। এটা যদি কেউ বলে, এটা যদি কেউ সওয়াল করে, সে দোষী হয়ে যাবে। কার কাছে দোষী হবে সেটা গুরুত্বপূর্ণ, তৃণমূলের কাছে, কারণ চোরেদের কাছে, অন্য কারোর কাছে না। এই যে মাধ্যমিক পরীক্ষায় তারা দায়িত্ব পালন করবেন না বলছেন, অংশ নেবেন না এই শিক্ষকরা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বলবো আন্দোলন গড়ে তুলতে, আন্দোলনটা সরকারের বিরুদ্ধে গড়ে তুলুন, যাতে জনগণের উপকার হয়। এবং আন্দোলনটা এরকম ছোটখাটো বিষয় না, আরো বড় আকারে নাম। তাদের পাশে মানুষের জন্য আন্দোলন করুন। এই সরকারের পরিবর্তন হওয়া উচিত। এই যে শিক্ষিকারা কালীঘাট অভিযান করলেন, গ্রেপ্তার হলেন, আটক হলেন, এত প্রায় 300-র বেশি শিক্ষক, তাদের পাশে দাঁড়াবেন আপনারা? দেখুন, আমি একটা কথা বারবারই বলছি এবং বারবার বলেওছি, আমরা কখনোই চাইনি রাদার যে কোনো জেনুইন ক্যান্ডিডেটের চাকরি যাক, বা আমরা তাদের নামে কারোর নামে কেউ অভিযোগ করেছে, যে কোনো জেনুইন ক্যান্ডিডেটের নামে কিন্তু অভিযোগ, কিন্তু সমস্যাটা বা আইনি জটটা আগে বুঝতে হবে। আনাড়ি কেউ যদি এখন বলতে থাকে তাহলে তো তার সাথে তর্ক করা সম্ভব না। জটটা এটা হচ্ছিল, প্রসেসটার মধ্যে যদি স্যাগ্রিগেশন পসিবল হয় স্যাগ্রিগেশন হবে, আর যদি স্যাগ্রিগেশন পসিবল না হয় তাহলে পুরোটা যাবে। মোডালিটিস অফ স্যাগ্রিগেশনটা কি হবে, কিভাবে স্যাগ্রিগেশনটা হবে, এটাই হলো আমাদের বক্তব্য। কোর্টের কাছেও সাবমিশন আপনি যদি দেখে থাকেন যে হোয়াট উইল বি দ্য মোডালিটিস অফ সাবমিশন স্যাগ্রিগেশন, ইট ইজ নট পসিবল টু স্যাগ্রিগেট, কারণ সরকারেরই কোনো স্ট্যান্ড নেই। স্কুল সার্ভিস কমিশন হয়ে গেছে একটা টেবিল টেনিসের বলের মতো, এদিক দিয়ে মারছে বল এদিকে চলে আসছে, এদিক দিয়ে মারছে বল এদিকে চলে আসছে। আপনি যদি স্কুল সার্ভিস কমিশনের ধারাবাহিকভাবে তাদের সাবমিশনগুলো দেখেন, হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট, যতগুলো পরপর যারা অফিসিয়াল ছিলেন তাদের এফিডেভিটগুলো দেখেন, একবার বলটা এদিক থেকে মারলে এদিকে চলে আসে, আর এদিক থেকে মারলে এদিকে চলে আসে। এই হলো স্কুল সার্ভিস কমিশন। তার সুপারভাইজিং অথরিটিকে সরকার, তার সুপিরিয়র অথরিটি সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তার কোনো স্ট্যান্ড নেই। তারা যদি মাথায় ভেবে রেখে থাকে যে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে হবে, কি করে সম্ভব? একদমই। দাদা, একটা শেষ প্রশ্ন, যে এই যে অনুমতি না পেয়ে তারা আন্দোলন করছিলেন মৌখিক অনুমতির ভিত্তিতে, আগামী দিনে তারা যদি আন্দোলনের পথে থাকতে চান এবং আদালতের অনুমতি নিয়ে আন্দোলন করতে হয়, সরকার যদি অনুমতি না দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি বা আপনারা কি তাদের পাশে দাঁড়িয়ে যাতে অনুমতি পায় আন্দোলন করার জন্য, সেই পথে তাদের সহযোগিতা করবেন? যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সততার জন্য এবং দেশের মানুষের উপকারের জন্য যদি হয়, আমরা নিশ্চয়ই তার সমর্থন জানাবো। যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, আমি বারবারই বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো আন্দোলন যদি মানুষের উপকারের জন্য হয় এবং সৎ মানুষের জন্য হয়, সেটা দাঁড়াতে আমাদের কোনো আপত্তি নেই, এবং আমরা সবসময় তাদের পাশে থাকবো, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন।